where the mind is without fear and the head is held high, where knowledge is free. নমস্কার, আমি গৌরশঙ্কর ঘোষ, মোথাবাড়ি উচ্চ বিদ্যালয়ের বাংলা শিক্ষক। তোমরা জানো, করোনা অতিমারির কারণে বিদ্যালয়ের পঠন পাঠন বর্তমানে সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। এরকম পরিস্থিতিতে মালদা জেলা প্রশাসন একটা সুন্দর প্রয়াস নিয়েছে। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিভিন্ন বিষয়ের শিক্ষকদের দিয়ে অনলাইনে তোমাদের কাছে শিক্ষাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। তাই আমি শিক্ষক হিসাবে মালদা জেলা প্রশাসনকে আন্তরিক অভিনন্দন জানাই। তোমরা যারা টিভির সামনে বসে রয়েছো, নবম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের প্রত্যেককেই আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা খুব ভালো আছো, করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবে এবং সাথে সাথে আমাদের সাথে তাল মিলিয়ে পড়াশোনাটাকেও কিন্তু চালিয়ে যেতে হবে। তো আজকে আমি নবম শ্রেণীর বাংলা বিষয় পড়াবো বলে ঠিক করেছি। নবম শ্রেণীর বাংলা বিষয়ে প্রথমেই তোমাদের যে কবিতাটা রয়েছে, সে কবিতাটার নাম হচ্ছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। তোমরা সবাই প্রস্তুত হয়ে নাও। আমি এই মুহূর্তে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি পড়াবো মুকুন্দরাম চক্রবর্তীর। তোমরা যারা এখনও প্রস্তুত হওনি, বই খাতা পেন্সিল সব সাথে নিয়ে টিভির সামনে বসো। টিভির থেকে একটু দূরে বসবে, কেননা টিভির আলোটা খুব কাছের থেকে দেখলে ক্ষতি হবে তোমাদের, তাই একটু দূরত্ব বজায় রেখে দেখবে। আশা করি আমার ক্লাস, আমার পড়ানো তোমাদের পড়ার ক্ষেত্রে অনেকখানি সহযোগিতা করবে। তাহলে দেখা যাক, আমরা বোর্ডের দিকে সবাই তাকাও। আমি এই মুহূর্তে ক্লাসটা শুরু করব। কি করছি আমি মুখেও বলেছি, আবার লিখেও দিচ্ছি। আজকের পাঠ কি? কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। তোমরা দেখতে পাচ্ছ আজকের পাঠ কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, নবম শ্রেণীর প্রথম কবিতা। ঠিক আছে? কবি মুকুন্দরাম চক্রবর্তী। ঠিক আছে, দেখো, যে কোনো কবিতা আমরা যখন পাঠ করতে যাব তখন আমাদের
জেনে নিতে হবে যে এই কবিতা কবি শুধু একটাই লেখেননি, একটা কাব্যগ্রন্থ লেখেন, অনেকগুলো কবিতা একসঙ্গে থাকে। তো এটা মধ্যযুগীয় একটা কাব্য থেকে এই কবিতাটা নেওয়া হয়েছে। কবি মুকুন্দরাম চক্রবর্তীর যে মূল কাব্য, যে কাব্যটা থেকে এই কবিতাটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে, আমি লিখে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। মূল কাব্য হচ্ছে কি? দেখো বোর্ডে আমি 3টে নাম লিখে দিয়েছি। মূল কাব্য, চণ্ডীমঙ্গল, অভয়মঙ্গল এবং অম্বিকামঙ্গল। বলছে 3টে কাব্য, একটা কাব্যেরই 3টে নাম। কোনো কোনো জায়গায় কবি চণ্ডীমঙ্গল কথাটি ব্যবহার করেছেন, কোথাও ব্যবহার করেছেন অভয়মঙ্গল, আবার কোথাও ব্যবহার করেছে অম্বিকামঙ্গল। তোমাদের যে পাঠ্য কবিতাটা রয়েছে তার ঠিক শেষের লাইনে, তোমরা একটু, আমি বইটা নিচ্ছি, তোমরাও বইটা খোলো এবং দেখো এখানে লেখা রয়েছে অম্বিকা মঙ্গল গান শ্রীকবি কঙ্কন। অর্থাৎ কবি অম্বিকা মঙ্গল নামেই কিন্তু এই কবিতাটাতে উল্লেখ করেছেন। সুতরাং আমরা অম্বিকা মঙ্গল তো জেনেছি, সঙ্গে আরও দুটো নাম কিন্তু জেনে রাখলাম, কি? চণ্ডীমঙ্গল এবং অভয়মঙ্গল। ঠিক আছে, কথা একেবারে পরিষ্কার। এবার আমাদের যে জিনিসটা জানতে হবে, এই যে মূল কাব্য চণ্ডীমঙ্গল, এই চণ্ডীমঙ্গল থেকেই যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টিটা নেওয়া হয়েছে, এই কবিতার মধ্যে এক্সাক্ট বিষয়টা কি রয়েছে? তোমরা যদি কবিতাটা পড়ে থাকো তাহলে দেখবে যে এই কবিতার মধ্যে ঝড় বৃষ্টি, বন্যা, বাদলা, বিদ্যুৎ সব মিলিয়ে একেবারে নাজেহাল করে তুলেছে কোথায়? তো কলিঙ্গ দেশের জনজীবনকে, তাই না? এটাই তো আছে কবিতার মূল বিষয়। এখন প্রশ্ন হলো, এই ঝড় বৃষ্টি কেন? এই ঝড় বৃষ্টির আয়োজনটা কেন এবং কি উদ্দেশ্যে হয়েছে, এটা আমাদেরকে আগে জানতে হবে, তাহলে এই কবিতাটা আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এই জিনিসটা জানতে গেলে কি করতে হবে? আমাদের চণ্ডীমঙ্গল কাব্যের একটু সংক্ষেপে বিষয়টাকে একটু জেনে নিতে হবে। ঠিক আছে, তাহলে চণ্ডীমঙ্গলের যে মূল বিষয়, এক মিনিট, চণ্ডীমঙ্গল এটাকে আমরা দুটো খণ্ডে ভাগ করে আলোচনা করব। কি কি খণ্ড? একটা হচ্ছে চণ্ডীমঙ্গলের দুটো খণ্ড রয়েছে, মানে দুটো কাহিনী রয়েছে, কিন্তু আমাদের প্রয়োজন একটা কাহিনীর। কোনটা হচ্ছে? এটা হচ্ছে আখেটিক খণ্ড। এই আখেটিক খণ্ড আবার অন্য নামে পরিচিত আছে। কি আছে? ব্যাদ খণ্ড। এছাড়াও আরো একটা নাম আছে। কি নাম? কালকেতু ব্যাধের উপাখ্যান। তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে, ঠিক আছে? তোমাদের সুবিধা হবে। আখেটিক খণ্ড বা ব্যাদ খণ্ড বা কালকেতুর উপাখ্যান, ঠিক একই রকম ভাবে আরও একটি কাহিনী রয়েছে, এটা হচ্ছে বণিক খণ্ড। ঠিক আছে, এই বণিক খণ্ডে আর এক নাম রয়েছে ধনপতি সদাগরের কাহিনী, তাই তো? একদিকে হচ্ছে কালকেতু ব্যাধের কাহিনী আর একদিকে হচ্ছে ধনপতি সদাগরের কাহিনী। কিন্তু আমরা ওই খণ্ডকে কিন্তু জানবো না, কারণ আমাদের যে পাঠ্য কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি, সেটা নেওয়া হয়েছে কোথার থেকে? এই আখেটিক খণ্ড থেকে। তাহলে আখেটিক খণ্ডের গল্পটা কিন্তু আমরা একটু শুনে নেব, কেমন?
চলো তাহলে যাওয়া যাক, আমরা এখন গল্পটা শুনি। এই যে আখেটিক খণ্ড বা ব্যাধখণ্ড বা কালকেতুর উপাখ্যান, এই গল্পটা হচ্ছে এরকম। দেবী চণ্ডীর মর্তে পূজা প্রচারের বাসনা জাগলো। কি, তিনি নিজের পুজোকে মর্তবাসীর মধ্যে প্রচার করবেন। এই কথাটা তিনি কাকে বললেন? শিবকে বললেন। আর কি বললেন? বললেন যে ইন্দ্রের যে পুত্রদেব, ইন্দ্রদেবের যে পুত্র নাম হচ্ছে নীলাম্বর, সেই নীলাম্বরকে কি করতে হবে? তো তোমাকে অভিশাপ দিয়ে মর্তে নিয়ে যেতে হবে বা মর্তে পাঠিয়ে দিতে হবে। আমি তার মাধ্যমেই আর পূজাটার প্রচার করব। কোথায়? মর্তে। শিব তৎক্ষণাৎই না করলো। কেন? আমি কোনো অপরাধ না ঘটলে কাউকে মর্তে পাঠাতে পারি না বা অভিশাপ দিতে পারি না। দেবী চণ্ডীও নাছোড়, তাকে মর্তে নিয়ে যাবে, নিজের প্রচার করবে, নিজের পুজো প্রচার করবে। ভালো কথা। দেবী চণ্ডী কী করলেন? একটা ফন্দি আঁটলেন। কি ফন্দি? ফন্দিটা হচ্ছে শিবকে প্রতিদিন স্বর্গরাজ্যে পুজো করে দেবরাজ ইন্দ্র। আর এই দেবরাজ ইন্দ্রের পুত্র এবং পুত্রবধূকে নীলাম্বর এবং তার স্ত্রী হচ্ছে ছায়া, দুজনে শিবের পূজার যে ফুল, সেই ফুলের যোগান দেই এরা দুজন। কে বলো তো? ইন্দ্রদেবের পুত্র নীলাম্বর এবং পুত্রবধূ ছায়া। এই ফুল কোথায় পাওয়া যায়? স্বর্গের এক কানন আছে যার নাম নন্দন কানন। এখানে প্রচুর ফুল হয়, আর ওই সমস্ত ফুল নিয়ে এসে নীলাম্বর এবং ছায়া পিতাকে দেন, আর পিতা ওই পুষ্প শিবের মাথায় দিয়ে দেন, পুষ্পার্ঘ দেন। এখন প্রশ্ন হচ্ছে, দেবী চণ্ডী ছলনা করলেন। কি ছলনা করলেন? যে সমগ্র নন্দন কাননে একটিও ফুল তিনি ফুটতে দিলেন না, মায়াজাল বিস্তার করে। নীলাম্বর এবং ছায়া দুজনেই পুষ্প আনতে গেছে, গিয়ে দেখছে কোথাও ফুল নেই। কিন্তু পিতা তো পুজো করবে, পুজোর জন্য তো ফুল লাগবে। তখন তারা দুজনে কোথায় চলে গেলেন? মর্তে চলে গেলেন। মর্তে গিয়ে তারা ফুল নিয়ে আসলেন। এই সুযোগে দেবী চণ্ডী কী করলেন? পলাশ ফুলের মধ্যে তিনি কীট হয়ে ঢুকে রইলেন, প্রবেশ করলেন কীট হিসেবে। আর ওই ফুল পিতাকে দিলেন, ইন্দ্রদেবকে। আর কীটযুক্ত ফুল ইন্দ্রদেব কি করলেন? শিবের মাথায় দিয়ে দিলেন। যেই না শিবের মাথায় পুষ্প নিবেদন করেছেন দেবরাজ ইন্দ্র, অমনি দেবী চণ্ডী যে কীট রূপে বসেছিলেন তিনি শিবের মাথায় দংশন করলেন। শিব তো একেবারে রেগে আগুন। এই নোংরা ফুল দিয়ে আমাকে পুজো করে আমার অপমান করা হয়েছে, এই ফুল কে নিয়ে এসেছে? যে নিয়ে এসেছে আমি তাকে অভিশাপ করছি, তার স্বর্গরাজ্যে আর কোনো জায়গা হবে না, তাকে মর্তধামে জন্মগ্রহণ করতে হবে। এই অপরাধে মর্তধামে চলে যেতে হলো। কাকে? নীলাম্বরকে। তো নীলাম্বর যখন মর্তে জন্মগ্রহণ করছেন, সঙ্গে অনুমৃতা হলেন কে? তার স্ত্রী ছায়া। দুজনেই কিন্তু মর্তে চলে আসলেন। এই পর্যন্ত ক্লিয়ার? এবার মর্তে কি হলো? মর্তে জন্মগ্রহণ করলো কালকেতু। কার ঘরে? ব্যাধের ঘরে। ধর্মকেতু নামে এক ব্যাধের ঘরে কালকেতু জন্মগ্রহণ করলেন। অন্যদিকে ফুল্লরা রূপে জন্মগ্রহণ করলেন সঞ্জয় কেতুর ঘরে ছায়া। শক্তিমান ছোট্ট থেকেই। কে? কালকেতু। পূর্বজন্মে কে ছিল? নীলাম্বর। আস্তে আস্তে বেড়ে উঠল, বয়স 11। ফুল্লরাও বেড়ে উঠল। ফুল্লরার সাথে কালকেতুর বিবাহ হলো। তো এদের যে জীবন জীবিকা, সে তো ব্যাধের জীবন জীবিকা। পশু শিকার করে কোনো রকমে কষ্টে তাদের দিন চলে। আর কালকেতু এত ভয়ঙ্কর বীর যে প্রতিদিন তিনি বিভিন্ন বনাঞ্চল ঘুরে ঘুরে পশু শিকার করে বেড়ান। পশুরা কালকেতুর ভয়ে একেবারে আতঙ্কিত।
তারা আর বেঁচে থাকতে পারছে না। কালকেতুর চোখকে কোনো পশু ফাঁকি দিয়ে বনে কোথাও লুকিয়ে থাকতে পারছে না। একের পর এক পশু মেরে সেই পশুর মাংস কি করে ফুল্লরাকে দিয়ে হাটে বাজারে বিক্রি করিয়ে কোনো রকমে তাদের সংসার চলে। যাই হোক, এইদিকে পশুরা কালকেতুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারা শরণাপন্ন হলেন কার? তো বনদেবীর। এই বনদেবীকে, এই বনদেবী হচ্ছেন দেবী চণ্ডী। দেবী চণ্ডীর কাছে সবাই প্রাণ ভিক্ষা চাইলেন। কারা? পশু সমাজ। বলছে, হে দেবী, আমরা তোমার সৃষ্ট জীব, আমাদেরকে তোমাকেই রক্ষা করতে হবে। এই যে কালকেতু নামে এক ভয়ঙ্কর বীর প্রতিদিন আমাদেরকে কি করছে? একে একে হত্যা করছে। এই হত্যা লীলার হাত থেকে দেবী আমাদেরকে বাঁচাতে হবে। দেবী তখন বললেন, ঠিক আছে, তথাস্তু, যাও, তোমরা নির্ভয়ে বনাঞ্চলে ঘোরাফেরা করো। কাল থেকে কালকেতু তোমাদের কাউকে আর মারতে পারবে না, আমি তোমাদের অভয় দান করলাম। ভালো কথা। কালকেতু প্রতিদিনের ন্যায় আজকেও প্রাতে বেরিয়েছে। কোথায়? শিকার করতে। সারাদিন হন্যে হয়ে বনে বনে ঘুরে বেড়াচ্ছে। দেবী চণ্ডী এদিকে কী করেছেন? তার মায়াজাল বিস্তার করে ভয়ঙ্কর কুয়াশা তৈরি করেছে, দুর্ভেদ্য কুয়াশা, যে কুয়াশা ভেদ করে কালকেতু কোনো পশুকে দেখতে পাচ্ছে না। তো দেখতে যখন পাচ্ছে না, তখন সারাদিন ব্যর্থ মনোরথে ঘুরে বেরিয়ে কোনো শিকার যখন তার হয়নি, তখন সে ব্যর্থ মনোরথে বাড়ির দিকে প্রস্থান করেছে। এমন সময় দেবী চণ্ডী স্বর্ণ গধিকার রূপ ধারণ করে যে পথে কালকেতু বাড়ি আসছে সেই পথে শুয়ে থেকেছেন। কালকেতু দেখলো, আরে কিছুই যখন পেলাম না, সামনে স্বর্ণ গধিকা। স্বর্ণ গধিকা মানে গোসাপ, সোনালি রঙের গোসাপ। তো স্বর্ণ গধিকাকে কি করলো? ওটাকেই ধনুকের ছিলায় বেঁধে ঘাড়ে করে নিয়ে বাড়ি চলে আসলেন। ভালো কথা। বাড়িতে এসে ফুল্লরাকে বললেন যে এই স্বর্ণ গধিকাকে পুড়িয়ে কি করতে হবে? মাংস করতে হবে। আজকে রাতে আমাদের এটাই ভক্ষ্য, মানে এটাই আমরা খাবো। এই কথা বলে কালকেতু কি করলেন? বাড়ি থেকে বেরিয়ে গেলেন। কোথায় গেলেন? পূর্ব দিনে ফুল্লরা যে মাংসগুলো হাটে নগরে বাজারে বিক্রি করে এসেছিল, সেগুলো সবই ধারে, ওই ধারের পয়সা তুলতে চলে গেল। এইদিকে সুযোগ পেল ফুল্লরা, ভাবলো যাই একটু আমি বান্ধবীর বাড়ি থেকে ঘুরে আসি। তো পাশেই সুশীলা নামে তার এক বান্ধবী ছিল, তার বাড়িতে সে একটু ঘুরতে গেছে। ঘুরে এসেই দেখছে যে স্বর্ণ গধিকা যেখানে বাঁধা ছিল সেখানে একটা সুন্দর রমণী আর তৈরি হয়েছে, সুন্দর রমণী রূপ ধারণ করেছে। ফুল্লরা এসে জিজ্ঞাসা হচ্ছে, কি ব্যাপার, তুমি এখানে, তুমি কে? তো সুন্দরী মহিলা বলছেন, আমাকে তোমার স্বামী প্রেমের বাঁধনে বেঁধে নিয়ে এসেছে, আমি তার শৌর্য বীর্যে খুশি হয়ে আমি তার সঙ্গে চলে এসেছি। ওরে বাবা, কালকেতু মানে তোমার ফুল্লরার তো প্রাণ শেষ। দারিদ্রতার মধ্যে তার জীবনে কোনো সুখই নেই। একমাত্র যে সুখ সেটা তো স্বামী সুখ, স্বামীর ভালোবাসায় তার কাছে চরম প্রাপ্তি ছিল, কিন্তু সেটাতেও এখন ভাগ বসিয়ে দিয়েছে একজন এসে। সে তাকে বোঝানোর চেষ্টা করলো যে দেখো, তোমাকে তো দেখে বড় বাড়ির মেয়ে মনে হয়, কিন্তু আমার মতন অভাগিনীর সাথে তুমি থেকো না। দেখো এই যে আমার ছেঁড়া কাপড়, আমার সারা দিন খুব কষ্টে কাটে, সারা মাস সারা বছর, 12 মাসের একটা বছরের দুঃখের কাহিনী শোনালেন। তবুও নাছোড় কে? সুন্দরী রমণী, যে না আমি যাব না। ইতিমধ্যে কালকেতু এসে দেখছে, ওরে বাপরে, বাড়িতে তো সেই কাণ্ড। কালকেতুও তাকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু এ মহিলা কোনোভাবেই বুঝতে চাইল না। তখন কালকেতু তাকে হত্যা করতে উদ্যত হলো। হত্যা করতে উদ্যত যখন হলো, তখন সুন্দরী রমণী কালকেতুর হাত ধরে সঙ্গে সঙ্গেই নিজের রূপ ধারণ করলেন। বলেন, আমি দেবী চণ্ডী, আমি তোমাদের দারিদ্রতা থেকে মুক্তি দেওয়ার জন্যই এখানে এসেছি। শর্ত একটাই, কি? তোমাদের দারিদ্রতা বলে কোনো কিছুই থাকবে না, শুধু তোমাদের করতে হবে কি? আমার যে পূজা, সেই পূজাটাকে এই জনসমাজে প্রচার করে দিতে হবে। ভালো কথা। দেবী চণ্ডী খুশি হয়ে কি করলেন? একটা অতি মূল্যবান আংটি দান করলেন। কাকে? কালকেতুকে। আর 7 ঘোড়া ধন।
কালকেতুকে বললেন দেবীচণ্ডী যে কালকেতু, তুমি এই অর্থ ব্যয় করে তোমার যে এই গুজরাট নগর, এই নগরের যত বনাঞ্চল তুমি দেখতে পাচ্ছ, সমস্ত বনাঞ্চলকে পরিষ্কার করে তুমি রাজ অট্টালিকা নির্মাণ করো। কালকেতু মায়ের আদেশে তাই করলেন। কি করলেন? সমগ্র বনাঞ্চল কেটে রাজ অট্টালিকা বানিয়ে দিলেন। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ালো। কি সমস্যা? কালকেতু রাজা, এই যে রাজ অট্টালিকা বানিয়েছে, আর দেবীচণ্ডী তাকে কথা দিয়েছে যে তুমি এই গুজরাট নগরের রাজা। তো আমি যে রাজা, তো আমি কার রাজা মা? প্রশ্ন করলেন দেবীচণ্ডীকে। দেবীচণ্ডী বললেন, কেন? ওহো, তাই তো, তাই তো, এখানে তো কোনো জনগণ নেই, জনসাধারণ নেই, প্রজা নেই। প্রজা যখন নেই তখন আমি কার রাজা? এই বন জঙ্গলের কি রাজা হয়ে থাকা যায়? দেবীচণ্ডী আবার একটা ফন্দি আঁটলেন। ঠিক আছে, তুমি চিন্তা করো না বৎস, আমি যখন আছি তখন এই যে তোমার গুজরাট নগর, সমস্ত গুজরাট নগরে এক সময় জনগণে পরিপূর্ণ হয়ে যাবে। এই জনগণ পাবে কোথার থেকে? এই যে গুজরাট নগর, তার ঠিক পার্শ্ববর্তী নগরই হচ্ছে কলিঙ্গ দেশ। গুজরাট নগরের ঠিক পাশেই হচ্ছে কলিঙ্গ দেশ। এই কলিঙ্গ দেশে তখন দেবীচণ্ডী ভাবলেন, কলিঙ্গ দেশে যে প্রজারা রয়েছে তারা তো সুখে, শান্তিতে, সমৃদ্ধিতে রয়েছে। তো তাদের মনের মধ্যে যদি একটা বিপদ ঢুকিয়ে দেওয়া যায়, তাদের যদি দুর্দশাগ্রস্ত করে তোলা হয়, তাহলে কিন্তু ওই কলিঙ্গ দেশ ছেড়ে সকলে আস্তে 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 কোথায় এসে পৌঁছাবে? কালকেতুর রাজ্যে এসে পৌঁছাবে। আর কালকেতুর রাজ্যে তখন জনগণে ভর্তি হয়ে যাবে, তখন রাজা হয়ে যাবে, সে জনগণের প্রজার রাজা হয়ে যাবে। এই উদ্দেশ্যে দেবীচণ্ডী কি করলেন? এই যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, তখন কলিঙ্গ দেশে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি, বাদলা, বন্যা, এমন অবস্থা তৈরি করলো, বাকিটি কবিতার মধ্যে আছে। কি অবস্থা তৈরি করলো যাতে জনজীবন সম্পূর্ণরূপে আর বিপর্যস্ত হয়ে গেল। মানুষ প্রাণ নিয়ে কোনো রকমে কলিঙ্গ দেশ থেকে পালাচ্ছে। আর ওই সময় দেবীচণ্ডী সমস্ত মানুষকে স্বপ্নাদেশ দিচ্ছে। কি বলছে? আরে এই, তোরা কি করছিস? এখানে কষ্ট কাটছিস কেন? পাশেই দেখ, কালকেতু নামে এক রাজা রাজ্য স্থাপন করেছে, নতুন রাজ্য। ওখানে গেলে তোরা সুখে, শান্তিতে এবং সমৃদ্ধিতে থাকতে পারবি। তখন মানুষ কি করছে? একে একে ওই দুর্গতি বা ওই বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে দলে দলে পালিয়ে আসছে। কোথায়? কালকেতুর গুজরাট নগরীতে। এই হচ্ছে গল্প। তাহলে গল্পটা কেমন লাগলো? নিশ্চয়ই তোমাদের গল্পটা ভালো লেগেছে, তাই না? ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পেরে গেছি একটা জিনিস, যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কেন। বুঝতে পেরেছি তো? কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কেন? দেবীচণ্ডীর কৃপায়। কালকেতুর নতুন নগরীতে জনগণকে নিয়ে আসার জন্য দেবীচণ্ডী একটা কি করেছেন? মায়াজাল বিস্তার করে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির আয়োজন করেছেন। তাহলে তোমরা এবার পাঠ্যপুস্তকটা হাতে নাও, আমিও হাতে নিচ্ছি। এই যে বইটা দেখতে পাচ্ছ, খোলো। পাতা নম্বর হচ্ছে প্রথমেই একদম 1 নম্বর পাতা। সবাই লক্ষ্য করো, কবিতার লাইনগুলো আমি পড়ছি। কলিঙ্গ দেশে দেবীচণ্ডী কিভাবে ঝড় বৃষ্টির আয়োজন করলেন, আর কিভাবে সেখানকার জনগণের মধ্যে আর ভীতির সঞ্চার করলেন। তারা কেন কলিঙ্গ দেশ থেকে পালিয়ে আসতে বাধ্য হলো। ঠিক আছে, বলছে দেখো, প্রথম লাইনে আছে, মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার। দেখো, একই কথাকে দুবার ব্যবহার করেছে, যে মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার। এর মানে হচ্ছে এতই মেঘ, এতই মেঘ, তার প্রভাবটাকে আরো দ্বিগুণ করার জন্য বা ভয়ঙ্করতাটাকে বাড়িয়ে দেওয়ার জন্য কবি মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার দুবার শব্দটাকে ব্যবহার করেছেন। ঠিক আছে, দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার, যে এত কালো,
এত মেঘে কালো পরিবেশ তৈরি করেছে যে নিজের শরীরটাকেও মানুষ কিন্তু অন্ধকারে আর দেখতে পাচ্ছে না। তাহলে কি রকম ভয়ঙ্কর মেঘ। বলছে ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। কি বললাম? ঈশানে উঠিল মেঘ, বলছে ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। ঈশান, এই যে দেখো আমি এখানে তোমাদের ঈশান কোনটা নির্দেশ করে দিচ্ছি। দেখো এদিকটা হচ্ছে পূর্ব, এদিকটা হচ্ছে পশ্চিম, এদিকটা হচ্ছে উত্তর, আর এদিকটা হচ্ছে দক্ষিণ। ঠিক এই যে কোণটা, এটা হচ্ছে ঈশান কোণ। দেখতে পাচ্ছ? তাহলে উত্তর পূর্ব এই যে কোণ, এই কোণটা হচ্ছে ঈশান কোণ। তাহলে আমরা আরো কয়েকটা জিনিস জেনে নেব। ঈশান কোণ যখন জেনেছি, পূর্ব কোণ যখন জেনেছি, উত্তর জেনেছি, পশ্চিম, তাহলে এটাও আমরা কিন্তু জেনে নেব। এই দিকটা তাহলে কি? অগ্নিকোণ। অগ্নিকোণ। এদিকটা হচ্ছে কি? নৈঋত কোণ। ঠিক আছে? তাহলে এই দিকটা থাকলো বায়ুকোণ। তাহলে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টিতে প্রথম মেঘটা কোন দিক থেকে এসেছিল? সেটা হচ্ছে উত্তর পূর্ব কোণ, অর্থাৎ ঈশান কোণ থেকে। ঈশান শব্দের আর এক অর্থ হচ্ছে শিব। বলছে উত্তর পূর্ব কোণের অধিপতি হলেন শিব। ঠিক আছে? বলছে ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, এখান থেকে মেঘ উৎপন্ন হলো এই কোণ থেকে, আর ভয়ঙ্কর বিদ্যুৎ চমকাতে শুরু করলো। সঘনে মানে ঘন ঘন। কি বলছে? বিদ্যুৎ পড়ছে। চিকুর, চিকুর শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ। আমি যে অর্থগুলো বলছি তোমরা খাতায় নোট ডাউন করবে, কারণ এগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন হিসেবে আসতে পারে যে চিকুর শব্দের অর্থ কি, ঈশান কোণ বলতে কোন দিকটাকে বোঝো, এ ধরনের কোশ্চেন কিন্তু হতে পারে। বলছে উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। উত্তর, এই যে উত্তর দিক, দেখো এইদিকে মেঘ উঠেছে আর এদিক থেকে পবন শুরু করেছে ছুটতে। পবন মানে হচ্ছে বাতাস। উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর, এদিকে বাতাস সমেত পবনের সঙ্গে এদিক থেকেও মেঘ কিন্তু যাচ্ছে। অর্থাৎ এ তো দেবী চণ্ডীর কৃপায় মেঘ, যেমন তেমন মেঘ নয়। আমাদের গ্রাম বাংলায় যে মেঘ হয় তোমাদের বাড়িতে আমাদের বাড়িতে, সেরকম মেঘ নয় কিন্তু। এটা একটা ভয়ঙ্কর মেঘ, যে মেঘে কলিঙ্গবাসীকে ঘর ছাড়তে হয়েছে। আমরা তো ঘর ছাড়িনি, তাই না? বলছে নিমিষেকে জোড়ে মেঘ গগনমণ্ডল। নিমিষেকে, এই কথাটার অর্থ হচ্ছে একেবারে খুব অল্প সময়ে, খুব কম সময়ে, অর্থাৎ চোখের পলকে। নিমিষেকে জোড়ে মেঘ, জোড়ে মানে একদম টোটালটা বিস্তৃত হয়, ছড়িয়ে পড়ে। কোথায়? কলিঙ্গ মণ্ডলে। নিমিষেকে জোড়ে মেঘ মানে অল্প সময়ের মধ্যে মেঘটা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। বলছে জোড়ে মেঘ গগনমণ্ডল, আর চারি মেঘে বরিশে মুষলধারে জল। বলছে চারি মেঘে বরিশে মানে চারটে মেঘ বর্ষণ করছে। চারটে মেঘ কি কি? এখানে চারি মেঘের নাম কিন্তু আমাদের জেনে রাখা দরকার। তো চারি মেঘের নাম আমি একটু বলে দিই তোমাদের। দেখো, এ হচ্ছে সম্বর্ত, আবর্ত, পুষ্কর, দ্রোণ। পুরাণ মতে এই চারটি মেঘের নাম কিন্তু রয়েছে। কি বললাম? সম্বর্ত, আবর্ত, পুষ্কর এবং দ্রোণ। দেখো চারটি দিকে আমি চারটি মেঘের নাম কিন্তু ইন্ডিকেট করে দিয়েছি, তোমরা কিন্তু খাতায় লিখে নেবে। বলছে চারি মেঘে বরিশে মানে চারটে মেঘ চতুর্দিক থেকে কিন্তু এবার বর্ষণ শুরু করেছে। কোথায়? কলিঙ্গ মণ্ডলে, অর্থাৎ কলিঙ্গ দেশের আকাশে। মুষলধারে জল। মুষল কথার অর্থ কি? মুষল কথার অর্থ হচ্ছে মুদগর বা গদা। তোমরা দেখবে কাঠের তৈরি হয়, সামনের দিকটা একটু এরকম মোটা হয় মুখটা, আর পেছনের দিকটা একটু মানে ছুচালো হয় আর কি। তো সামনের দিকটা যতটা মোটা মোটা হয়, তো বলছে মুষলধারে জল, যে জলের যে ধারাটা সেই এই বড় বড় একদম মুষলের মতো ধারা, মুষলধারে জল পড়ছে। দেবী চণ্ডীর কৃপায় একেবারে চতুর্দিকের যে মেঘ, চারটে মেঘ, তারা ভয়ঙ্কর আকৃতি ধারণ করেছে এবং ভয়ঙ্করভাবে কলিঙ্গ দেশের উপর আছড়ে পড়ছে। বলছে প্রলয় বলছে কলিঙ্গে
বলছে কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ। এই দিক থেকে যখন যাচ্ছিল তখন অত চিৎকার চেঁচামেচি ছিল না মেঘের। যেই কলিঙ্গ মণ্ডলের উপর এসেছে, এত ভয় দেখাতে হবে কাদের? কলিঙ্গবাসীদের। তখন তাদের আরো চিৎকার বেড়ে গেছে, ভয়ঙ্কর গর্জন শুরু করেছে মেঘগুলো। বলছে কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ। উচ্চনাদ মানে খুব গভীর জোর, মানে গভীর চিৎকার করে আর কি, মানে যেটাকে কি বলবো, গর্জন করে। বলছে প্রলয় গনিয়া রাজা, প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিশদ। বলছে প্রলয়, দেখতে পাচ্ছে বিপদ, বাপরে বাপ, বিপদ বুঝতে পেরে, প্রলয় গনিয়া মানে বিপদ বুঝতে পেরে মেঘ বলছে প্রজা ভাবয়ে বিষাদ। গালে হাত দিয়ে প্রজারা ভাবছে কী করবো, এই ভয়ঙ্কর পরিস্থিতিটাকে কি করে সামাল দেব। প্রজারা কিন্তু একটু বিষাদিত হয়েছে। বলছে হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়। হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়। একে বৃষ্টি, তার উপর বিদ্যুৎ, তার উপর আবার ঝড়। এই ঝড় হুড় হুড় দূর দূর, এই শব্দটাকে বাংলায় কি বলে জানো? বাংলায় বলে অনুকার শব্দ। হুড় হুড় দূর দূর মানে বাতাস প্রবাহিত হওয়ার একটা ভয়ঙ্কর বেগকে মানে এই শব্দে বাধা হয়েছে, হুড় হুড় দূর দূর। বহে ঘন ঝড়, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। বিপাক মানে বিপদ, আর এই বিপদ কেমন বিপদ? বৃষ্টি, ঝড়, বিদ্যুৎ, আর সঙ্গে আবার মানে বন্যা আসবে। তো এইরকম পরিস্থিতিতে তারা কি করছে? বিপাকে ভবন, বিপাকের মধ্যে পড়েছে, একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়েছে। আর প্রজা দিল রড়, রড় মানে ছুট। তারা বাড়ি থেকে কিন্তু বেরিয়ে গেল, পালিয়ে গেল। কোথায়? নিরাপদ আশ্রয়ের খোঁজে। বলছে ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত। চতুর্দিকের যে সবুজ অংশগুলো ছিল গাছপালা, সব ধুলায় ধূসরিত হয়ে গেছে। উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত। আরে বাপরে, শস্য যে রোপণ করা ছিল, সেই রোপণ করা শস্যগুলো উপড়ে পড়ছে। তো আমাদের দেখা ঝড়গুলোতে এই ধরনের দেখেছি যে শস্য রোপণ করা উপড়ে পড়ে গেছে। তাহলে কি ধরনের ভয়ঙ্কর ঝড়, যাতে করে মানে চাষিদের যে রোপণ করা মানে ফসল শস্য সেগুলোও কিন্তু উপড়ে যাচ্ছে। বলছে চারি মেঘে জল দেই অষ্ট গজরাজ, সঘনে চিকুর পড়ে ব্যঙ্গ তড়কাবাজ। কি বলছে? চারি মেঘে জল দেই। এই তো আমরা চারটে মেঘ, সম্বর্ত, আবর্ত, পুষ্কর, দ্রোণ। চারি মেঘে জল দেই অষ্ট গজরাজ। বলছে 8টি গজরাজ। পৃথিবীতে অনেক হাতি আছে, তার মধ্যে শ্রেষ্ঠ শক্তিমান হাতি হচ্ছে 8টি। এই 8টি হাতি, এই যে 4টে মেঘ আছে না, 4টে মেঘকে জল দান করে। পুরাণ মতে হাতিরা সমুদ্র থেকে বা বিভিন্ন জলাশয় থেকে সুরে করে জল নিয়ে এসে আর মেঘের মধ্যে দিয়ে দেয়। আর ওই মেঘ কি করে? আকাশে জল ছড়িয়ে দেয়, আর বৃষ্টি রূপে জল আমাদের এখানে নেমে আসে। এটা পুরাণ মতে প্রচলিত। তো বলছে অষ্ট গজরাজ 4টে মেঘকে জল দিচ্ছে। চারি মেঘে জল দেই অষ্ট গজরাজ। তো অষ্ট গজরাজ কে কে? আমাদেরকে এটা জেনে নিতে হবে, তোমরা নোট ডাউন করে নাও। অষ্ট গজরাজের নাম আমি লিখে দিচ্ছি, কে বা কারা কোন কোন মেঘকে জল দিচ্ছে। তো প্রথমেই আমরা দেখব সম্বর্ত মেঘ। এই সম্বর্ত মেঘকে যে অষ্ট গজরাজের 2টো গজ অর্থাৎ হাতি, তারা জল দেয়। কে কে? তো সম্বর্ত হচ্ছে কে কে? সম্বর্ততে হচ্ছে সুপ্রতীক, আর একটা হচ্ছে সার্বভৌম। এই হচ্ছে 2টো হাতির নাম, একটা হচ্ছে সুপ্রতীক, একটা হচ্ছে সার্বভৌম। তোমরা এই নামটা খাতায় লিখে নাও, কারণ এই যে সুপ্রতীক এবং সার্বভৌম কাকে জলদান করছে? সম্বর্ত মেঘকে জলদান করছে, আর ওই মেঘ কলিঙ্গ মণ্ডলে বর্ষণ করছে। এবার আমরা চলে যাব কোথায়? আবর্ত। তো আবর্তকে কে জলদান করছে? বলছে 2টো হাতি, নাম হচ্ছে অঞ্জন আর একটা হচ্ছে পুষ্পদন্ত। বলছে অঞ্জন আর পুষ্পদন্ত, এই 2টো হাতি কোথায় জলদান করছে? আবর্ত মেঘকে জলদান করছে। খাতায় কিন্তু লিখে নাও, এই ইনফরমেশনগুলো খুব দরকার, ঠিক আছে? এবার বলছে তো আমার কটা হাতি হলো? একটা সুপ্রতীক, একটা সার্বভৌম, যারা সম্বর্তকে জলদান করছে, আর একটা হচ্ছে অঞ্জন আর পুষ্পদন্ত, কাকে জলদান করছে? আবর্ত মেঘকে। এবার হচ্ছে পুষ্করকে কে দান করছে? পুষ্করকে করছে কুমুদ, আর একটা হচ্ছে বামন। কুমুদ আর বামন নামের 2 হাতি, তারা
পুষ্করকে কিন্তু জলদান করছে। আর লাস্ট হচ্ছে দ্রোণ, দ্রোণকে জলদান করছে ঐরাবত। আর একটা হচ্ছে কি বলবো, পুণ্ডরিক। তাহলে এই যে আমরা এখানে দুটো হাতি পেলাম, এখানে দুটো হাতি পেলাম, আর এখানে দুটো হাতি পেলাম, আর এইখানে দুটো হাতি পেলাম, এই যে 8খানা হাতি, এটাই হচ্ছে অষ্ট গজরাজ। ঠিক আছে? তো চারি মেঘে জল দেই অষ্ট গজরাজ, আর সঘনে চিকুর পড়ে। এই যে বিদ্যুৎগুলো যে পড়ছে, সেই বিদ্যুৎকে কবি কার সঙ্গে তুলনা করেছে? ব্যঙ্গ তড়কা, মানে ব্যাঙের লাফের সাথে। ব্যাঙ যেমন লাফিয়ে চলে, ঠিক বিদ্যুৎটাও চড়াক চড়াক করে লাফিয়ে পড়ছে। কবি মুকুন্দরাম এই বিদ্যুতের গতিকে ব্যাঙের লাফের সাথে তুলনা করেছে। ঠিক আছে? তারপরে বলছে করিকর সমান বরিশে জলধারা, জলে মহি একাকার পথ হইল হারা। করিকর, করি মানে হাতি, আর করির কর মানে কি? সুর, সুর। করিকর কি করছে? সমান বরিশে জলধারা, এই যে এরা সুরে করে জল দিচ্ছে, সমান তালে বর্ষণ করে যাচ্ছে, আর মেঘগুলো বহন করে কলিঙ্গ দেশে দিচ্ছে। তারা সমান তালে 8টে দিগ্গজ আর জল দান করছে। ঠিক আছে? আর বলছে করিকর সমান বরিশে জলধারা, জলে মহি একাকার আর পথ হইল হারা। মানে কলিঙ্গ মণ্ডলে এত জল, মহি মানে পৃথিবী, পৃথিবী এত মানে জলমগ্ন হয়ে গেছে যে কোন দিকে কোন রাস্তা সেটা কিন্তু আর নির্ণয় করা যাচ্ছে না। বলছে ঘন ঘন শুনি চারি মেঘেরও গর্জন, ঘন ঘন এই 4 মেঘের গর্জন শোনা যাচ্ছে। কারো কথা শুনিতে না পাই কোনো জন। মানে বিপদের সময় মানুষরা কি করে? নিজেদের মধ্যে একটু সলা পরামর্শ করে, আলোচনা করে, কি করব, কোথায় যাব ইত্যাদি বলা বলি করে। কিন্তু এখানে এই অবকাশ নেই, কারণ এত মেঘের গর্জন, এত মেঘের চিৎকার, যে এই চিৎকারে কেউ কারো কোনো কথা শুনতে পাচ্ছে না। বলছে পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, আর কলিঙ্গের সঙ্গরে লোক সকল লোক যে জৈমিনী। বলছে কি? পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী। পরিচ্ছিন্ন কথার অর্থ কি? পরিচ্ছিন্ন কথার অর্থ হচ্ছে ভেদ, ভেদ মানে তফাত। পরিচ্ছিন্ন নাহি দিবস রজনী এবং কি বলছে সন্ধ্যা, এই 3টের ডিস্ট্যান্স বা মানে কি বলবো, ভেদ বোঝা যায় না। কেন বোঝা যায় না? বোঝা যায় না এই কারণে যে সমস্ত গগনমণ্ডল একেবারে অন্ধকার হয়ে গেছে। বলছে কলিঙ্গের সঙ্গরে লোক যে জৈমিনী, মানে কলিঙ্গের যে লোক রয়েছে, সকল লোক, তারা সঙ্গরে, সঙ্গরে শব্দের অর্থ হচ্ছে স্মরণ করে। আমরা যখন বিপদগ্রস্ত হই তখন কি করি? দেবতার স্মরণ করি, দেবতা আমাকে বাঁচাও। ঠিক একই রকমভাবে কলিঙ্গ দেশে যখন চরম বিপর্যয়ের সম্মুখীন হয়েছে সেখানকার মানুষ, তো সেখানকার মানুষ কি করছে? জৈমিনীকে স্মরণ করছে। তো এই জৈমিনী হচ্ছে পুরাণ মতে বজ্র বিদারক একজন মুনি। তো এই বজ্র বিদারক মুনি শুধু জৈমিনী ছিলেন তা নয়, আরও 4 জন, মানে টোটাল 5 জন বজ্র বিদারক মুনি রয়েছেন। তোমাদের কিন্তু এই নামটাও জেনে রাখা দরকার। কি আছে? বজ্র বিদারক মুনি হচ্ছে 1 জৈমিনী, 2 হচ্ছে সুমন্ত, 3 হচ্ছে বৈশম্পায়ন, 4 হচ্ছে পুলহ, আর 1 হচ্ছে পুলস্ত। কি বললাম? জৈমিনী, সুমন্ত, বৈশম্পায়ন, পুলহ, আর একটা হচ্ছে পুলস্ত। এই যে 5 জন বজ্র বিদারক মুনি, যখন বজ্রপাত হয় তখন এই 5 জন মুনির নাম স্মরণ করলে নাকি বজ্রপাত থেমে যায়, এমনটা কিন্তু বিশ্বাস কোথাকার ছিল? কলিঙ্গ দেশের লোকজনের ছিল। তোমাদেরকেও কিন্তু, আমাদের এখন ঘন ঘন বিদ্যুৎ পড়ছে, অনেক লোক টিভিতে দেখছি মারা যাচ্ছে, তাই না? তো আমাদেরকেও কিন্তু স্মরণ করতে হবে জৈমিনী, সুমন্ত, বৈশম্পায়ন, পুলহ, পুলস্ত, তাই না? তাহলে বাঁচার খাতিরে এই 5টে নাম কিন্তু আমাদের জেনে রাখতে হবে। যখনই বিদ্যুৎ হবে, ঝড় বৃষ্টি হবে, তখন কিন্তু আমরা এই 5 জন মুনির নাম ধরে স্মরণ করব, তাদের যেন আমাদেরকে কি করে? রক্ষা করে। ঠিক আছে? ভালো লাগছে তো? এবার হচ্ছে বলছে হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন, না পায় দেখিতে কেহ রবির কিরণ। সব এদিক ওদিক করে পালাচ্ছে।
হুর হুর দূর দূর আর কি করছে, বলছে ঝনঝন করছে, বাসন কোসন সব পড়ছে, যে যেদিক থেকে পারছে এটা গোছাচ্ছে, ওটা ফেলছে, তো বিভিন্ন রকম আওয়াজের সঙ্গে সব আওয়াজ মিলেমিশে একাকার হয়ে গেছে। মানে ঝড় বাদলার সাথে বজ্র বিদ্যুৎ আর মেঘের আওয়াজ আর এদিকে মানুষের লোটপাট ইত্যাদি সব মিলে একাকার হয়ে গেছে। বলছে না পাই দেখিতে কেহ রবির কিরণ, সূর্যের একটুও কিরণ কিন্তু কেউ দেখতে পাচ্ছে না, কারণ সমস্ত দিক মেঘে ঢেকে রেখেছে। বলছে গর্ত ছাড়িয়া ভুজঙ্গ ভাসিয়া বুলে চলে, সমস্ত মোহিত জলে একাকার হয়ে গেছে। তা সাপ কোথায় থাকবে? সাপ তো গর্তে থাকে। ভুজঙ্গ, ভুজঙ্গ মানে হচ্ছে সাপ। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, মানে ভাসিয়া বুলে মানে চলে, বেঁচে চলে। গর্ত ছেড়ে দিয়েছে কারণ ওরাও আশ্রয়চ্যুত হয়েছে এই মানে দেবী চণ্ডীর কৃপায়। বলছে আর নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে, মানে কলিঙ্গ মণ্ডলে কোনটা জল আর কোনটা স্থল কেউ কিন্তু নির্ধারণ করতে পারছে না, কারণ সমস্ত জায়গা প্রায় জলে ছেয়ে ফেলেছে। বলছে নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর। নিরবধি কথার মানে হচ্ছে অনন্ত, সীমাহীন। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, মানে এক টানা বৃষ্টি 7 দিন ধরে চলছে কলিঙ্গ দেশে। বলছে আছুক শস্যের কার্য হেজে গেল ঘর। আছুক শস্য বলতে, আছুক শব্দের অর্থ হচ্ছে জমায়িত করা শস্য। সে বাড়িতে হতে পারে, ঘরে বাইরে খামারে খেতে হতে পারে। তো চাষিরা যে সমস্ত ফসলগুলোকে বিভিন্ন জায়গায় জমায়েত করে রেখেছিল, সেই সব জায়গায় সমস্ত ফসল হেজে গেল। হেজে গেল শব্দের অর্থ হচ্ছে নষ্ট হয়ে গেল, পচে গেল। বলছে মেঝাতে পড়ে শিল বিদরিয়া চাল, ভাদ্র মাসে যেন পড়ে থাকা তাল। বলছে এত, দেখো কীরকম বিপদ ঘনিয়েছে। একে ঝড় বাদলা বৃষ্টি, তার মধ্যে আবার শিলাবৃষ্টি। বলছে এই শিলাবৃষ্টিগুলো কেমন? তো ভাদ্র মাসে যেমন পাকা বড় বড় তাল হয়, ঠিক তেমন বড় বড় তাল। আর ওই বড় বড় তাল বিদরিয়া কোথায় পড়ে? মানে আমাদের যে ঘরের ছাদ বা মানে মানে আচ্ছাদন, সেটা ফুটো করে দিয়ে একেবারে মেঝেতে পড়ছে, সেই বড় বড় তালের মতন কি বলছে শিল। বলছে মেঝেতে পড়ে শিল বিদরিয়া চাল, আর ভাদ্র মাসে যেন পড়ে থাকা তাল, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। তো কবি মুকুন্দরাম এই শিলগুলোকে কার সাথে তুলনা করেছেন? ভাদ্র মাসের পাকা তালের সাথে তুলনা করেছেন। বলছে কি চণ্ডীর আদেশ পান বীর হনুমান, মঠ অট্টালিকা ভাঙি করে খান খান। বাপরে বাপ, দেখো দেখি কাণ্ড। এবার হনুমানকেও পাঠিয়ে দিয়েছে, ভয়ঙ্কর দেব হনুমান, পবন দেবের পুত্র। তার মায়ের নাম অঞ্জনা। অঞ্জনা নামে এক বানরিনী ছিল, হ্যাঁ, তার পুত্র হচ্ছে পবনদেব, কি হনুমান, সে হচ্ছে পবন দেবের পুত্র। তো এই হনুমানকেও পাঠিয়ে দিয়েছে কি মঠ মন্দির যত আছে ভেঙে খান খান করে দাও, অর্থাৎ মানুষদের ন্যূনতম যে আশ্রয়গুলো যেখানে নেবে সবকে ভেঙে চুরমার করে দাও, তাহলেই ওখানে লোক আতঙ্কিত হবে। আর আতঙ্কিত হলেই কলিঙ্গ মণ্ডল ছেড়ে সবাই পালাবে কোথায়? কালকেতুর রাজত্বে। বলছে চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল। বাপরে বাপ, একে জল, তার উপর বড় মানে বাতাস। এই বাতাসে যখন ঢেউ তুলছে, এই ঢেউগুলোর যে মানে কি বলবো বিস্তার, মনে হচ্ছে যেন একটা বড় বড় পর্বত। বলছে উঠে পড়ে ঘরগুলো করে দলমল। যে সমস্ত ঘর বাড়ি রয়েছে সব যেন দলমল করছে, মানে অ্যাকচুয়ালি টলমল থেকেই দলমল শব্দটা এসেছে। ঝড়ে কাঁপছে সব বাড়ি। চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ, কাউকে বাদ রাখেনি। এবার চণ্ডী আদেশ করেছে যত কলিঙ্গ মণ্ডলের নদ নদী রয়েছে তোমরাও কি হয় ভয়ঙ্কর রূপ ধারণ করো আর কলিঙ্গ মণ্ডলের উপর দিয়ে প্রবাহিত হও। মানে কলিঙ্গ মণ্ডলকে আর কি রাখতে হবে না, সুস্থির রাখতে হবে না। সুস্থির রাখলে প্রজারা কিন্তু এখান থেকে পালাবে না। তাই তোমাদেরকে কি করতে হবে? ভয়ঙ্কর রূপ নিয়ে কলিঙ্গ মণ্ডলের মধ্যে দিয়ে প্রবাহিত হবে, অর্থাৎ প্রবাহিত হতে হবে। আর এই আদেশ পালন করতে নদীরাও কিন্তু ক্ষেপে উঠেছে। বলছে অম্বিকা মঙ্গল গান শ্রীকবি কঙ্কন। অর্থাৎ এই যে সমগ্র কবিতার শেষে কথাটা লিখলো কবি, বলছে অম্বিকা মঙ্গল গান শ্রীকবি কঙ্কন। তো এতগুলো পাঠ করার পর কবি কিন্তু নিজের পরিচয় দিয়ে দিলেন। এই পরিচয় জ্ঞাপক শ্লোককে বলা হয় কি? পরিচয় জ্ঞাপক শ্লোককে বলা হয় ভণিতা। তিনি শেষে ভণিতা দিয়ে নিজের নাম এবং কাব্যের নাম কিন্তু প্রকাশ করে
গেলেন। তো এই পর্যন্ত কিন্তু আমাদের আজকে পড়া মানে কবিতাটা শেষ, কিন্তু আমাদের কি করতে হবে একটু খাতা বের করো, আমি তোমাদের প্রশ্ন দুটো বলে দিই। বলছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় প্রাকৃতিক পরিবেশের যে চিত্র সেই চিত্রটা নিজের ভাষায় লেখো। আর একটা করতে হবে নামকরণ এবং বিষয়বস্তু, এটা 5 নম্বরের কোশ্চেন। তোমরা কিন্তু 3টে বড় কোশ্চেন এখান থেকে করবে, আর ছোট ছোট কোশ্চেন যেগুলোই হোক না কেন তোমরা যদি ভালো করে এই ক্লাসটাকে ফলো করে থাকো তাহলে সব কোশ্চেনের উত্তর কিন্তু আমি বলে গেছি, প্রত্যেকটা অর্থ সুন্দরভাবে বলে গেছি, এবং কোথায় কী ধরনের কোশ্চেন হতে পারে সব কিন্তু আমি বোর্ডের মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের ক্লাসটা খুব ভালো লেগেছে। এরপরে যদি আবার সুযোগ হয় তো আমি আবার তোমাদের ক্লাস নেব। আর একটা কথা, সরাসরি তো ইন্টারাকশন তোমাদের সাথে আমার হচ্ছে না, তাই যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো কোশ্চেন তোমাদের জানবার ইচ্ছা থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কি করবে, ফোন করে নেবে। আমি কিন্তু ফোন নম্বরটা দিয়ে দিচ্ছি, তোমরা এই ফোন নম্বরটার সাথে আমাকে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপেও করতে পারো কিংবা সরাসরি ফোন করতে পারো। গৌরশঙ্কর ঘোষ, মোবাইল নম্বর 95 93 99 61 61। এই নম্বরে 9593996161 এই নম্বরে আমার সাথে যোগাযোগ করবে। তোমাদের যদি রকম পৌরাণিক কাহিনী, এই যে একটা কাহিনী আমরা শোনালাম না ধনপতি সদাগরের কাহিনী, সেটাও যদি কোনো ইচ্ছুক ছাত্রছাত্রী জানতে চাও তাহলে আমার সঙ্গে কোথায় যোগাযোগ করবে, এই নম্বরে যোগাযোগ করবে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। করোনা আবহে তোমরা করোনার সমস্ত বিধি মেনে তবেই বাড়ির বাইরে, প্রয়োজনের বাইরে বাড়ির বাইরে কিন্তু কেউ যাবে না, এই আশা আমি তোমাদের কাছে রাখছি। খুব ভালো থেকো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।